একটু সামনের দিকে দাঁড়িয়ে। এডিসি ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি ছিল, কিন্তু এই জোট সরকার আসার পর আমাদের বাম পরিচালিত এডিসির মেয়াদ শেষ হয়ে রাজ্যপালের হাতে যখন এডিসির পরিচালনার ক্ষমতা যায়, তখনই এই রাজ্য সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টে পক্ষ থেকে একটা সার্কুলার দিয়ে জানানো হয় যে এডিসি ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি, যে কমিটির কনভেনাররা ছিলেন সংশ্লিষ্ট মহকুমা শাসকরা, সেই কমিটিগুলি বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই ধরনের কমিটি কোনো বৈধতা নেই। আমরা এই কমিটিকে আবার কনস্টিটিউট করার জন্য দাবি জানাচ্ছি সরকারের কাছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে ট্রাইবেলদের যে ভারতবর্ষের ট্রাইবেলদের যে কতগুলি মেজর সমস্যা আছে, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ল্যান্ড এলিয়েশন। ট্রাইবেলদের জমি হাতছাড়া হয়, ট্রাইবেলরা ডিসপ্লেস হয়, উচ্ছেদ হয়। সেই কারণে আমাদের বাম সরকার এই ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি গঠন করেছিল, যাতে ডিএমরা ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি ল্যান্ড অ্যালটমেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক। কিন্তু এডিসি এলাকার প্রশাসনের অনুমোদন ছাড়া বামফ্রন্ট সরকার থাকাকালীন কোন ল্যান্ড অ্যালটমেন্টের সিদ্ধান্ত ডিএমরা নেন না। এই এসডিএম দ্বারা যে গঠিত ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি, সেখানে প্রস্তাব এলে কোন ল্যান্ড সংক্রান্ত এডিসি এলাকার, সেই প্রস্তাবগুলি কমলুঙে পাঠানো হয়। তারপর কমলুং থেকে অনুমোদন যদি পাওয়া যায়, তাহলেই সংশ্লিষ্ট জেলা শাসকরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এটা ট্রাইবেলদের ল্যান্ড প্রটেকশনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত ছিল বামফ্রন্ট সরকারের। কিন্তু আজকে বামফ্রন্ট সরকার না থাকার কারণে ল্যান্ড প্রোটেকশনের যে ব্যবস্থা চালু ছিল সেটা এখন নেই। এবং এই সময়ের মধ্যে কত এডিসি এলাকার ল্যান্ড ট্রান্সফার হয়েছে আমাদের কাছে জানা নেই। কারণ শাসক দলের এমএলএরাও আজকে একথা বলছেন। এই যে রেইন অফ টেরর, গুন্ডারাজ কিরকম ভাবে চলছে, এবং গণতন্ত্র যদি বিপন্ন হয়, গণতন্ত্র যদি না থাকে কোনো দেশে বা কোনো রাজ্যে, তাহলে সবচেয়ে বেশি বিপদাপন্ন হয়, বিপদগ্রস্ত হয় ওই দেশ বা ওই রাজ্যে সংখ্যালঘু জাতিগুলি এবং সমাজের দুর্বলতর অংশের মানুষ, গরিব মেহনতি মানুষ। সম্প্রতি দুইটা ঘটনা খুবই কলঙ্কজনক, বর্বর, জঘন্য ঘটনা আমাদের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। কি সেটা? গত রাস পূর্ণিমার দিন পতিশরীতে রাস মেলা দেখে স্বামী স্ত্রী ফিরছিলেন জলেমা, এই যে বাগমার কাছে জলেমা ট্রাইবেল ভিলেজের স্বামী স্ত্রী। পথে তেপানিয়ার কাছে এই তাদের পথ হয়, স্বামীকে প্রচন্ড মারধর করে তার স্ত্রীকে কিডন্যাপ করা হয় এবং সারা রাত্র পাশবিক অত্যাচার চালানো হয়, যা সবটা ভাষায় প্রকাশ করা কঠিন। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা সারা ত্রিপুরা রাজ্যের লজ্জা। আরেকটি ঘটনা, ঠিক কয়েকদিন আগে বিশ্রামগঞ্জের এই ডনবস্কো এলাকায় একটা অর্কেস্ট্রা পার্টি থেকে ফিরছিলেন স্বামী স্ত্রী। সেখানেও স্বামীকে মেরে স্ত্রীকে কিডন্যাপ করা হয় এবং গ্যাং রেপ করা হয়।
বলে আমাদের কাছে বিভিন্ন মিডিয়ায় খবর আসে, আমরা লক্ষ্য দেখছি। তেপালিয়ার ঘটনাটা গ্যাংরেপ, আর এখানে ডনবস্কোর কাছে এই ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল। যা হোক, এলাকাবাসী এই রুখে দাঁড়ায় এবং এই গুন্ডারা পালিয়ে যায় বলে আমাদের কাছে বিভিন্ন মিডিয়ায় আমরা রিপোর্ট পাই যে এই যে ঘটনাগুলি সারা ত্রিপুরা রাজ্যের লজ্জা। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা। আমাদের ঐতিহাসিক ৭৭তম জনশিক্ষা দিবস, এটা প্রত্যেক বছরই আমরা এই দিবসটাকে যথাযথ মর্যাদার সহিত এটাকে আমরা উদযাপন করে থাকি। এবারও আমাদের 7 দিন ব্যাপী 27শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি 2022 7 দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রামটা হবে এবং এটা আগরতলায় সেন্ট্রাল একটা প্রোগ্রাম হবে। তারপর বিভিন্ন সাব ডিভিশনে, লোকালে, জোনে বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সেমিনার বা আপনার বিভিন্ন জনসভা, মিছিল, এগুলোর মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা আমরা করব। এবার বিশেষ কারণে এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এবার আপনারা লক্ষ্য করছেন আমাদের রাজ্যে একটা আধা ফ্যাসিস্ট একটা সরকার বা একটা দল বলা যেতে পারে। এই জনশিক্ষা আন্দোলন হচ্ছে আমাদের রাজ্যে শিক্ষার আন্দোলন নয় শুধু, এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের বিকাশের অন্যতম পথিকৃৎ দশরথ দেবের সেখানে কর্মমূর্তি পর্যন্ত সেখানে এই আধা ফ্যাসিস্ট সন্ত্রাসীরা তাকে পর্যন্ত রেহাই দেয় নাই। আপনারা দেখছেন দশরথ দেব এই যে স্মৃতি ভবনে, এখানে দশরথ দেবের উপর 8ই অক্টোবর কি করে এই বিজেপি সন্ত্রাসীরা সেখানে এটাকে ভাঙচুর করা হয়েছিল, অবমাননা করা হয়েছিল। কাজেই এবারকার এই যে জনশিক্ষা দিবসে তার জন্য এটা আরেকটু আলাদা সেখানে মাত্রা যোগ করেছে এই অন্যায়ের বিরুদ্ধে। এই রকম একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব তাকে এইরকমভাবে অবমাননা করা, তার বিরুদ্ধে এবার সেই আমাদের প্রচারটা সেখানে থাকবে। বলতে চাইছি এটা হচ্ছে, আপনারা সকলেই জানেন আগামী 29শে নভেম্বর শীতকালীন অধিবেশন বসবে, পার্লামেন্ট বসবে। সেই পার্লামেন্টে সেই শীতকালীন অধিবেশনে আমরা অনেক বছর ধরে, বিশেষ করে 2015 থেকে 125তম সংবিধান সংশোধনী বিল এনে আপনার এডিসের হাতে ক্ষমতা প্রদানের জন্য যে বিল পার্লামেন্টে উপস্থাপনা করা হয়েছিল, এটা দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে এটা তালবাহানা চলছে। গত গ্রীষ্মকালীন অধিবেশনেও এটা আমরা দাবি করছিলাম এবং এবারও এই শীতকালীন অধিবেশনে এই বিলটা যাতে উপস্থিত আনা হয়, পাস করানো হয়, এই দাবি আমরা করছি। এটাকে সামনে রেখে আমাদের আন্দোলনও চলবে এবং আপনাদের মাধ্যমে এটা এই দাবিও রাখছি যে এই বিলটা যাতে পার্লামেন্টে উপস্থাপন, বিল যাতে পাস করানো হয়। এছাড়া কক বড়কে অত্যন্ত বিষয় অন্তর্ভুক্ত করার বিল সেখানে এনে পাস করবার জন্য আমরা দাবি রাখছি। এটাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের মানুষ সেখানে দাবি করে আসছে। কারণ আপনারা সকলেই জানেন এখন এই বিল পাস করার মধ্য দিয়ে একটা ভাষার যে জাতীয় স্তর স্বীকৃতির মাধ্যমে এই ভাষার আরও বিকাশ ঘটানো একটা রাষ্ট্রের অত্যন্ত এটা দায়িত্ব। কিন্তু আমরা দেখছি কংগ্রেসের দীর্ঘ শাসনে এই ভাষার কোনো ধরনের স্বীকৃতিতে ধরে কথা, এটাকে কীভাবে অবহেলা করা হয়েছিল। 1978 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই ভাষা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এই ভাষার বহুবিধ সেখানে তার বিকাশ ঘটানো হয়েছে। শিক্ষার মাধ্যম,
স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে এটাকে গড়ে তোলা হয়েছে। কিন্তু এখন বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর বামফ্রন্ট সরকার যে স্কুলগুলোতে এই বড় ভাষাকে এক্সপান্ড করা হয়েছিল, 62টা হাই সেকেন্ডারি স্কুল, 22টা কলেজে, একটা কলেজে তার এক্সপান্ড করানো হয়নি বা এক্সপান্ড করা নাই। অথচ এখন এটা না করে এখন নতুন করে একটা বিতর্ক সেখানে আমদানি করা হচ্ছে এই লিপি নিয়ে, হরফ নিয়ে। এখানে রোমান দেবনাগরী অক্ষর হবে, এগুলি নিয়ে আমাদের অবস্থানটা আমরা এর আগেও পরিষ্কার করছি, এখন আবার পরিষ্কার করতে চাই যে আসলে এই রাজ্যে একটা সময় বড় ভাষা পড়ার অধিকার ছিল না, স্বীকৃতি তো দূরের কথাই ছিল। বামফ্রন্ট সরকার স্বীকৃতি দেওয়ার পর মানুষ লেখাপড়া করেছে, সেখানে শিক্ষিত হয়েছে, সেখানে বড় ভাষায় বাংলা হরফে এটা সকাল থেকে ঘুমের থেকে উঠলে পরে হাতে বাজারে আচ্ছা মানুষ যায় দেখে, বাংলা ভাষার সাথে আমাদের এটা বাইরের ভাষা, এটা আমাদের মানে রাজ্যে এটা সকলেরই ভাষা বলে দিতে পারে। সেই হিসেবে বাংলা হরফ সেদিন নেওয়া হয়েছে। এখন দেশ মানে কি বলবো, এটা বিশ্বায়ন আসছে, এখন গ্লোবালাইজেশনের যুগে ইংলিশ বা তার পরিবর্তন ঘটেছে। সেই দিক থেকে এখন কেউ কেউ রোমান স্ক্রিপ্টের কথাও বলছে, ঠিক আছে, যারা রোমান স্ক্রিপ্টে লিখতে চায়, পড়তে চায়, কোনো অসুবিধা নেই, বাংলা স্ক্রিপ্টও চলবে, রোমান স্ক্রিপ্টও চলবে। কিন্তু নতুন করে এখন এই দেবনাগরী অক্ষর যেটা আনা হয়েছে, আসলে এটা দুজন লোক ছাড়া, আমাদের রাজ্যে বিজেপি 2জন বিধানসভা সদস্য ছাড়া কেউ দাবি করছে বলে মনে হয় না। কাছে এটা আমরা বিরোধিতা করছি, কারণ সংস্কৃতি যে ভাষায় 130-32 কোটি দেশে সংস্কৃতিতে কথা বলে, সারা দেশের মধ্যে মাত্র 7 থেকে 8 হাজার। কর্ণাটকে মানে আপনার কি বলে, কর্ণাটকে আপনার একটা ডিস্ট্রিক্টে একটা পাড়ায় মান্তুর বলে একটা ভিলেজ, সেখানে 5,000 মতো লোক আছে যারা সংস্কৃতি কথা বলে। মধ্যপ্রদেশে 6-7টা পাড়া আছে, 1,000-2 লোক হবে যারা সংস্কৃতি কথাই বলে। গোটা দেশে 130 কোটি দেশের মধ্যে সংস্কৃতি কথা বলে মাত্র 7-8 হাজার মানুষ। কাজেই সেই জায়গায় এই ধরনের মানে এই ভাষার লিপি আমদানি করে এখানে বিতর্ক করার কোনো সুযোগ নাই। কাজেই আমরা চাইব যে এই ভাষার বিকাশ ঘটানোর জন্য, আসলে কাজ করবার জন্য যে ভূমিকা যে নেওয়া দরকার, এগুলি কার্যকরী ভূমিকা নেওয়া দরকার, এগুলি না নিয়ে আসলে এই সমস্ত বিতর্ক আমদানি করে ভাষার বিকাশের ক্ষেত্রে অন্তরায় তৈরি করার চেষ্টা হচ্ছে।